আমরা আন্দোলনের সপক্ষে ছিলাম, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাইছি, তার মানে তো আমরা কোনো কিছু নষ্ট বা ধ্বংস করে চাই নাই। আমি যেমন একসাথে মনে করেন 32 নম্বর ভেঙে দেওয়ার জন্য এরকম না, সেক্ষেত্রে যে জিয়ার কবর উঠায় নিয়ে আবার আরেক জায়গায় চলে যাবে সেটা তো না, যেটা হয়ে গেছে এটা থাকুক না ভাই। স্পেশালি যে আলো আসবে গ্রুপটা যেটা করছে, একজন শিল্পী হয়ে শিল্পীর সাথে এরকম করতে পারে না। কেউ কারো গায়ে গরম পানি ঢেলে দিতে পারে নাকি? আপনি কি একটা কুকুর বিড়ালের গায়ে গরম পানি ঢেলে দিতে পারবেন? আমি তো বিশ্বাস করি না যে মানুষ সে এটা কোনোদিনও ভাবতে পারে। কিন্তু একটা শিল্পী আমি কেন আজকে এর হবো, কালকে ওর হবো, পরশুদিন ওর হবো? আমি সবার হব। শাহরুখ খান 33 বছর পরে এসে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, আর আমাদের এখানে মানুষ দুইটা একটা কাজ করার পরে এটা নিয়ে যে মারামারি কারাকারি, বিশ্বাস করেন ভাইয়া এগুলোতে না এখন আতঙ্ক লাগে। দেখেন একটা দেশের এত বড় পরিবর্তনের পরে কাজের একটু প্রভাব পড়ে, আমাদের সেক্টরটা আরো বেশি পড়বে, কারণ এটা তো আসলে টাকা লগ্নি করে কাজ করতে হয়। আর শিল্পীদের বিষয়ে যদি আমাকে বলছেন, আমি তো আসলে খুবই ছোট মানুষ, সেটা আমার বলার এখন ওরকম ইয়ে নেই। কিন্তু একটা শিল্পী আমি কেন আজকে এর হবো, কালকে ওর হবো, পরশুদিন ওর হবো? আমি সবার হব, সবার কাছে দাবি করব, সবার কাছে ফ্যাসিলিটিস নেওয়ার চেষ্টা করব, সবার সাথে কাজ করব, সবার উপর অভিমান করব, সবাইকে আমি ফোন করতে পারবো। এটাই নাহলে আমি তো সার্বজনীন নিতে পারবো না। একটা শিল্পী তো সবার আগেই হবে যে সার্বজনীন। এবং দেখেন ছোট একটা বিষয় আমাকে গত পরশুদিন থেকে অনেক ভাবালো, শাহরুখ খান 33 বছর পরে এসে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, আর আমাদের এখানে মানুষ দুইটা একটা কাজ করার পরে এটা নিয়ে যে মারামারি কারাকারি, বিশ্বাস করেন ভাইয়া এগুলোতে না এখন আতঙ্ক লাগে। কোনো একটা প্রোগ্রামে যাইতে আতঙ্ক লাগে, কে নাকি কি প্রশ্ন করে ফেলবে, কোনো একটা কাজের জন্য আতঙ্ক লাগে, কারণ সবাই এত বুঝে, সবাই কিন্তু আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ বিষয়টাই কম। কিন্তু কিছু কিছু এখনো কিছু শিল্পীরা তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে, তাদের ওই গেট টুগেদার আছে, তারা কিন্তু ভালো আছে, তারা কাজ করতেছে, নাহলে তো অতটুকু কাজও হতো না আসলে। তবে শিল্পীরা যদি আসলে কেন ভয় পাবে? শিল্পী সবার হবে, তাহলে তাদের এটা ফল্ট ছিল। একজন মানুষ তার শিল্প চর্চা বাদ দিয়ে কেন গিয়ে তার আমার রাজনীতি করার দরকার কি? আমি তো রাজনীতিবিদ হইতে আসি না, আমি ছোটবেলা থেকে রাজনীতিবিদ হতাম। আমি বলবো যে যারা এত আয়োজন করে ক্ষমতা হাতে নিল, তাদের আসলে ভূমিকাটা কোথায়? তারা আসলে কি করতেছে? তারা আসলে সব সময় আমরা তো আসলে এখন সেফ না। এখন যদি আমরা বলি যে আমার কথা যদি আমি বলি যে রাতে ঘুরতে তো আসলে ভালো লাগে, রাইট? মানে ফাঁকা থাকে শহর, সময় পাওয়া যায়, সবকিছু মিলায়। তো রাতে যেটুকু বেরোতাম, এখন তো বেরোতে পারি না, এখন তো ভয় লাগে, মনে হয় সিকিউরিটি নাই, প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। গুলশান বনানীতেই কিন্তু অনেক নাজুক, তাহলে তো বাইরের অবস্থা আমি জানি না, কারণ আমার যখন একটা বিপদ হবে আমাকে আসলে কেউ এসে সেভ করবে না। তো এখনকার বর্তমান সময় যারা প্রশাসন, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার, তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা তো অনেক কিছু করে ফেলতেছেন, তো এই জায়গাটা কেন আমাদের ইমপ্রুভমেন্টটা কেন হচ্ছে না? আপনারা আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন? না বিটিভিতে তো অনেক সমস্যা আছে, এটা তো আমি এর আগের বার বলছি। এটা তো আমি বলছি, ওরা যে এর আগের আমলের তো অনেক টাকা পয়সা পায় নাই, ওরা যে দুর্নীতি করছে ওইটার ভিতরে থেকে ওরা শুধু ওদের নিজেদের লোককে দিয়েই খালি কাজ করাইছে, নিজেরাই কাজ করবে, ওরা আসলে এত টাকা পেমেন্ট পাবে, এরকম। আমার সাথে এই ঘটনা ঘটছে ভাই বিটিভিতে। আমি মানে মুজিব বর্ষও কিন্তু আমি করছি। দেখেন আমি একজন শিল্পী, আমি কিন্তু ওই আমলও 26শে মার্চের নাটক করছি, এই আমলও 26শে মার্চ করছি, আমি ভাবছিলাম নিবে না, হ্যাঁ। কিন্তু আমি এবার খুবই সন্দেহ ছিলাম যে আবার কিভাবে কি। তবে হ্যাঁ, সমস্ত কিছু যা ঘটছে ওই আন্দোলনের সময় সবকিছুর সাথে কিন্তু আমি একাত্মতা প্রকাশ করি। এই জন্য কিন্তু আমার কাছে 36শে জুলাইয়ের একটা স্ক্রিপ্ট আসছিল, আমি খুবই সন্দিহান ছিলাম যে স্ক্রিপ্টটাতে কি হবে। তখন কিন্তু আমি গিয়ে বলছি যে স্ক্রিপ্টটা আমি পড়তে চাই, কারণ ওই জুলাই আন্দোলনে যা হয়েছে আমি বেশ কিছু জিনিসের সাথে একমত, কিন্তু কিছু জিনিসের সাথে আমি এখনো একমত না, রাইট? আমি কিন্তু 36শে জুলাইয়ের যখন স্ক্রিপ্ট পড়তে চাইছি, তখন ওরা বলছে না স্ক্রিপ্ট পড়া যাবে না। আমি বলছি যে যদি আমার কাজ করতে হয় আমি স্ক্রিপ্টটা পড়ে এরকম। পরে আমি স্ক্রিপ্টটা পড়ার পর দেখছি যে যেই বিষয়গুলোর সাথে আমি একমত না সেই সমস্ত জিনিসও স্ক্রিপ্টে আছে, তো তখন আমি কাজটা করিনি, খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি আর্টিস্ট হিসেবে আমি আমার ধানমন্ডি 32 নম্বরে আমার অনেক স্মৃতি আছে, আমি আমি জানি না আমি কবে যেতে পারবো। আমি রাহুলদার বাসাটা পুরাই দিচ্ছি, আমি এটাকে অনেক মিস করি, রাইট? ওই বাসাটা তো আর কোনোদিন হবে না ওই রকম করে। সেইখানে কেন এত মানে ধরেন ফ্যাসিবাদী চলবে, সব সময় ওরাই এরকম করবে, এত সিন্ডিকেট মিলিয়ে কাজ করবে। এবং আমার কাছে মনে হয় এখনো জিনিসটা সেম। রিসেন্ট সময় আমি কাজ করে আসলাম, আমি আহামরি কোনো পরিবর্তন দেখিনি। হয়তো এটা শোনার পর ওনারা আমাকে কোনোদিন কাজে ডাকবে না, কিন্তু আমি চাই না ডাক। ওরা কেউ যদি শোনেন, আমরা আন্দোলনের সপক্ষে ছিলাম, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাইছি, তার মানে তো আমরা কোনো কিছু নষ্ট বা ধ্বংস করে চাই নাই। আমি যেমন একসাথে মনে করেন 32 নম্বর ভেঙে দেওয়ার জন্য এরকম না, সেক্ষেত্রে যে জিয়ার কবর উঠায় নিয়ে আবার আরেক জায়গায় চলে যাবে সেটা তো না, যেটা হয়ে গেছে এটা থাকুক না ভাই। স্পেশালি যে আলো আসবে গ্রুপটা যেটা করছে, একজন শিল্পী হয়ে শিল্পীর সাথে এরকম করতে পারে নাকি? এটা হয়?
এটা কোনোদিনও হয়, এটা করতে একজন আমাকেও নিয়ত স্ক্রিনশট আসছে না যে আমার একজন কলিগ যার বাসায় গিয়ে আমি খাইলাম দাইলাম ঘুমাইলাম, সে আমাকে দিয়ে যে বিশ্রী বিশ্রী কথা বলছে, তাহলে আমার কথা হইলো সে তো অত কথা না বলে আমাকে ফোন করেই বলতে পারতো এই তোর কি সমস্যা কি, তখন ওইটা হয়তো কি একটা বড় বোনের অধিকার থেকে কথাটা বলতে পারতো। আর যখন এটা স্ক্রিনশটই তখন হয় কি এটা একটা শত্রুপক্ষ, ওরা নিজেরাই শত্রুতা তৈরি করে ফেলছে, এটা তো আসলে কিছু, বা হয়তো ওদের অনেক ফ্যাসিলিটি ছিল যে এনি যদি চলে যায় ওদের জীবনযাপন অনেক চাপ পড়ে যাবে, এটা হইতেই পারে, কোনো না কোনো স্বার্থ না থাকলে তো এভাবে বলবে না। কেউ কারো গায়ে গরম পানি ঢেলে দিতে পারে নাকি? আপনি কি একটা কুকুর বিড়ালের গায়ে গরম পানি ঢেলে দিতে পারবেন? আমি তো বিশ্বাস করি না যে মানুষ সে এটা কোনোদিনও ভাবতে পারে।